দেশকে তিনি কি দিলেন তার হিসেব পরেই হোক। আমরা যে তাকে মন ভরে গালি দিতে পেরেছি, এটা কি কম কিছু? এক বছরে এই দেশকে কতটা বদলাতে পারতেন তিনি। দেশের সাথে তিনি কি শুধুই প্রতারণা করে গেছেন, নাকি তাকে গালি দিতে দিতে আমরাই ভুলে গিয়েছি তাঁর অবদান? বিদায় নিল বহুল আলোচিত সমালোচিত অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার বাংলাদেশের ইতিহাসের সফলতম নাকি সবচেয়ে ব্যর্থ, সেটা সময় বলে দেবে। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলের বাইরের একজন মানুষ, একজন অর্থনীতিবিদ, নোবেলজয়ী এবং একই সাথে বিশ্বজুড়ে সম্মানিত একজন মানুষ যখন আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, তখন কিন্তু সেখানে কিছু আলোচনা তৈরি হতেই পারে। জাতি হিসেবে আমাদের আত্মসম্মানকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সরকারের আমলে বাংলাদেশ যেভাবে ভারত এবং তাদের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার কারো সময় দেখেছেন? দেখেননি। হলফ করে বলতে পারি ভবিষ্যতেও দেখবেন না। তিনি দেশের শাসনভার নেয়ার আগেই ভারতকে মনে করিয়ে দিয়েছিলেন ভূ রাজনৈতিক অবস্থানে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ মনে করেছিল হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস এসে কোনো জাদুর কাঠি দিয়ে হয়তো এক বছরেই বাংলাদেশকে আমেরিকা বা ইউরোপ বানিয়ে দিয়ে যাবেন। কিন্তু সব জায়গায় পচন ধরা একটা দেশের এক বছরের মধ্যে কতটুকু দৃশ্যমান পরিবর্তন সম্ভব, তবুও চেষ্টার কোনো কমতি ছিল না এই মানুষটার। তিনি যতই চেষ্টা করেছেন ততই আমরা বাধা দিয়েছি। পলিথিন বন্ধ করতে চাইলেন, আন্দোলন। সেন্ট মার্টিন দ্বীপ সাজাতে চাইলেন, সেখানেও ঝামেলা। বন্দরকে দুর্নীতিমুক্ত করতে চাইলেন, সেখানেও শুরু হলো ব্যাপক আন্দোলন। কার সহযোগিতা পেয়েছে এই সরকার? কারোই না। মাত্র 1.5 বছরে 500-এরও বেশি আন্দোলন যে কোনো সরকারকেই নাড়িয়ে দিতে পারে। তবুও সবকিছু সামাল দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনা এবং তার দলীয় লুটেরাদের লুট করা 8টি মৃতপ্রায় ব্যাংককে সেভ করেছেন ডক্টর ইউনূস। আকাশে ভাসতে থাকা স্যাটেলাইট থেকে এই প্রথম লাভ আনতে সক্ষম হয়েছে সরকার। বাংলাদেশ বিমান এবং চট্টগ্রাম বন্দর ইতিহাসের সর্বোচ্চ লাভ করেছে এই 1.5 বছরের মধ্যেই। এর বাইরে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিভিন্ন বড় বড় প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা সেভ এবং সেই সাথে বেড়েছে রিজার্ভ। এত কিছু কোনো সরকার 1 বছর তো দূরে থাক, 5 বছরেও করেনি এবং ভবিষ্যতে করতে পারবে বলেও মনে হয় না। এই সরকারের বড় ব্যর্থতা ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। কিন্তু যে দেশের একটা সাধারণ পুলিশ সদস্য সরকারকে সহ্য করতে পারে না, সেই দেশের আইন শৃঙ্খলা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সরকারি সব নির্দেশের সরাসরি লঙ্ঘন করেছে দেশের পুলিশ বাহিনী। তার উপরে আওয়ামী আর বিএনপি পন্থী পুলিশের দৌরাত্ম্য তো ছিলই। সবকিছু ছাপিয়ে জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষের রোষানলের আগুনে পুড়ে ভঙ্গুর একটি বাহিনীকে আবারও সংগঠিত করা এই সরকারের সাফল্যের মধ্যেই পড়ে। তিনি শাসনভার হাতে নেবার পরই দেশের সামরিক খাতকে শক্তিশালী করার কথা ভেবেছেন। তিনি অনুধাবন করেছিলেন একটি দেশকে মাথা তুলে দাঁড়াতে হলে অবশ্যই সামরিকভাবে শক্তিশালী করতে হবে। আর তাই ভারতের ষড়যন্ত্রে নুয়ে পড়া সামরিক বাহিনীকে নতুন করে জাগিয়ে তুলতে চেয়েছিলেন তিনি বলেছিলেন, অস্থির এই বৈশ্বিক পরিস্থিতিতে একটি দেশের পূর্ণ যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তিনি ভারতীয় রক্তচক্ষু উপেক্ষা করে নতুনভাবে সাজাতে চেয়েছিলেন মৃতপ্রায় বিমান বাহিনীকে। পাকিস্তান, ইতালি আর তুরস্ক থেকে কিনতে চেয়েছিলেন অত্যাধুনিক ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার সহ বৈচিত্র্যময় সব সমরাস্ত্র। পিলখানা হত্যাকাণ্ডের মতো কলঙ্কিত ও ট্র্যাজিক অধ্যায় যে জাতিকে দেখতে হয়েছে, সেই জাতির সামনে ডক্টর ইউনূস একটি নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখানে সেনাপ্রধান পর্যন্ত এই বিচারের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়েছিলেন। সেখানেও সবকিছু উপেক্ষা করে ডক্টর ইউনূসের অবিচল সিদ্ধান্ত শেষ পর্যন্ত পিলখানার দোষীদের সামনে এনেছে। তিনি যোগ্য সম্মান দিয়ে গেছেন নতুন বাংলাদেশের কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকেও। বিদায় নেওয়ার সময় ডক্টর ইউনূস দেশের রিজার্ভ রেখে গেছেন $33 বিলিয়ন। অথচ ক্ষমতা গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র $19 বিলিয়ন। ইউনূস সরকার সেই বিধ্বস্ত দেশের রিজার্ভটাকেই টেনে তুলতে চেয়েছেন। তিনি রিজার্ভ বাড়িয়েছেন $14 বিলিয়ন। সংখ্যাটা কত বিশাল, তাই না? এই বিশাল অঙ্কের রিজার্ভ তিনি বাড়িয়েছেন মাত্র 1.5 বছরে। এই রিজার্ভ তিনি আরো বাড়াতে পারতেন, কিন্তু পারেননি। তার কারণ হাসিনার রেখে যাওয়া 2 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে ইউনূস সরকারকে। এত বিশাল অঙ্কের ঋণও ইউনূস সরকার পরিশোধ করেছেন মাত্র 1.5 বছরেই। অথচ ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিতেই চাননি। তাকে যখন ছাত্ররা ক্ষমতা নিতে ফোন দিয়েছিল, তখন তিনি রাজি হননি। কিন্তু ছাত্ররা যখন 1 বছরের কথা বলে অনুরোধ করল, তখন ডক্টর ইউনূস রাজি হয়েছিলেন। কিন্তু তার শর্ত ছিল একটাই, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, জনগণকে তার কথা শুনতে হবে। অথচ তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। জনগণও শত শত আন্দোলন করতে গিয়ে তার কথা শোনেনি।
এত কিছুর পরও দেশের এই ভঙ্গুর আইন শৃঙ্খলা নিয়েও একটি নির্বাচন সুষ্ঠু হয়েছে কেন জানেন? কারণ নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসের অপসারণ হয়েছে, তাই প্রশাসন নির্বাচন সুষ্ঠু করেছে। নির্বাচনের ঠিক আগ পর্যন্ত নির্বাচন নিয়ে এই মানুষটাকে কত কথাই না শুনতে হয়েছে। তিনি নাকি নির্বাচন দিতে চান না, তিনি নাকি ক্ষমতা আঁকড়ে থাকতে চান। সবার চোখে আঙুল দিয়ে সেই মিথ্যাটাকেও দেখিয়ে দিয়ে গেলেন তিনি। এবার সবার সামনে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনলো প্রশাসনের আমলারা। কেন জানেন? কারণ প্রশাসন আমলারা বিগত সময়ে যত দুর্নীতি, অন্যায়, অপকর্ম করেছে সেগুলো যেন চাপা পড়ে এবং মিডিয়া, আমলা, ব্যবসায়ী আর রাজনীতিবিদ এই চারের সমন্বয়ে ৫৪ বছরের পুরনো বন্দোবস্ত যেন চলমান থাকে। ৫ই আগস্টের সেই ক্রান্তি লগ্নে দেশ ও জাতির প্রয়োজনে ডক্টর ইউনূসের মতো একজনকে সরকার প্রধান হিসেবে পাওয়া ছিল বাংলাদেশের জন্য পরম সৌভাগ্যের। নানা প্রতিকূলতা এবং চতুর্মুখী চাপের মাঝেও একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তার দৃঢ়তা সত্যিই দেশের মানুষকে মুগ্ধ করেছে। যাবার আগে তিনি সবার সাথে ছবি তুলে বিদায় নিয়েছেন, বিদায়ী ভাষণ দিয়েছেন। তার চোখে মুখে ক্লান্তি ছিল, অভিযোগ ছিল, হয়তো অনেক কিছু বলারও ছিল, কিন্তু কারো প্রতি কোনো অভিযোগ না করে নিজের ব্যর্থতাগুলো মাথা পেতে নিলেন, জনগণকে ধন্যবাদ দিলেন, তারপর মন ভার করে সবার থেকে বিদায় নিলেন। নিজেদের মারামারি আর অসভ্যতার কারণে এই প্রতিভাবান মানুষটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা। এখনো হয়তো তাকে তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু কোনো একদিন কোনো সরকারের সমালোচনা করতে গিয়ে যখন বারবার পোস্ট ডিলিট করতে হবে, তখন মনে পড়বে আমাদের একজন ডক্টর ইউনূস ছিলেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত তিনি একজন বিরল রাষ্ট্রপ্রধান, যাকে তার সময়ের পুরোটা জুড়েই আমরা সবাই মিলে যখন খুশি যেভাবে খুশি গালি দিতে পেরেছি। এই সুযোগ পূর্বে পাইনি, হলফ করে বলতে পারি ভবিষ্যতে আর পাবো না। আপনার আমার বাক স্বাধীনতা যখন আবারও রুদ্ধ হবে, তখন হয়তো বুঝবেন ডক্টর ইউনূস কে ছিলেন। তখন মনে মনে শুধু বেশি বেশি দোয়া ইউনূস পড়া আর আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে ডক্টর ইউনূসের অবদান পরম শ্রদ্ধার সাথে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে।